আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি গ্রেট পোয়েম, প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস রিগেইনড রিটেন বাই জন মিল্টন। বন্ধুরা, তাহলে শুরু করছি পোয়েম প্যারাডাইস রিগেইনড রিটেন বাই জন মিল্টন। বন্ধুরা, তোমরা জানো যে প্যারাডাইস লস্ট 12 বুকস, যেটা প্রথম কমপ্লিটেড হয়েছিল 1667। প্যারাডাইস লস্ট অর্থাৎ স্বর্গপতন, যেটা কমপ্লিটেড হয়েছিল 12 বুকসে, সেটা হলো 1667। ঠিক প্যারাডাইস লস্টের বিপরীত কিছু, অর্থাৎ প্যারাডাইস রিগেইনড, স্বর্গ পুনরায় লাভ। প্যারাডাইস রিগেইনড এখানে হলো 4 বুকস। এই প্যারাডাইস রিগেইনড লেখা হয়েছিল, শুরুটা এরকম 1667-68 এবং শেষ হয়েছিল 1671-এ এবং পাবলিশ করা হয়েছিল 1671। আর রাইটিং স্টাইলটা ছিল ব্ল্যাঙ্ক ভার্স। জন মিল্টনের এক বন্ধু মিস্টার থমাস অ্যালুড, তিনি অনুরোধ করেছিলেন জন মিল্টনকে প্যারাডাইস রিগেইনড বিষয়ে লিখতে। তিনি আমেরিকান একজন একাডেমিক, অর্থাৎ প্যারাডাইস রিগেইনড তার অনুপ্রেরণায় লেখা হয়। আর এই প্যারাডাইস রিগেইনডের যে থিম, সেটা গসপেল অফ সেন্ট লিউইক। গসপেল অফ সেন্ট লিউইকের ফার্স্ট ভার্সন অফ দ্য 4th চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনার বিষয় প্যারাডাইস রিগেইনড, অর্থাৎ আমরা স্বর্গকে পুনরায় পেয়ে যাব, লিখেছেন জন মিল্টন। প্রথমে বলা হয় যে জেসাস ক্রাইস্টের ব্যাপটাইজড হয়েছিল জনের দ্বারা, অর্থাৎ নামকরণ করা হয়েছিল। আর এই জেসাস ক্রাইস্টের যখন নামকরণ করা হয়, এই ব্যাপটিজমের সময়ে একটা ভবিষ্যৎবাণী শোনা যায়। এই জেসাস হলো সন অফ গড, ঈশ্বর পুত্র। তাহলে তার ব্যাপটিজমে একটা ভবিষ্যৎবাণী শোনা যায়। এই ভবিষ্যৎবাণী শয়তান পর্যন্ত শুনতে পায়, শয়তান পর্যন্ত শুনতে পায়। এবার এই শয়তান সন অফ গড অর্থাৎ জেসাসের আবির্ভাব বার্তা শুনে একেবারেই হতাশ হয়ে পড়ে। কারণ সন অফ গড, ঈশ্বর পুত্র, তার আবির্ভাব, এটা শুনে শয়তানের অবস্থা খুব খারাপ। তার শয়তানি মনে শয়তানি ষড়যন্ত্র শুরু হয়ে গেল। যাই হোক, এবার শয়তান বাবু কি করলো? শয়তান বাবু, আচ্ছা বাবু হোক আর কাবু হোক, এই শয়তান একটা মিটিং কল করলো তার ফলেন এঞ্জেলসদের, অর্থাৎ অপদেবতাদেরকে ডেকে। অর্থাৎ শয়তান যখন শুনতে পেয়েছে সন অফ গড জেসাসের আবির্ভাব হচ্ছে পৃথিবীতে,
এই কথা শুনে শয়তান একটা মিটিং কল করেছে তার এঞ্জেলসদের নিয়ে, ইভিল এঞ্জেলস, অপদেবতাদের ডেকে। এবার শয়তানের তো সহকর্মী, তাদের নিয়ে শয়তানের মিটিং, ভালো কথা। এবার এই শয়তানের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যেভাবে প্যারাডাইস লস্টের ক্ষেত্রে অ্যাডাম এবং ইভকে ভুল পথে নিয়ে আসতে সফল হয়েছিল শয়তান অ্যান্ড শয়তান গ্রুপ, শয়তান কোম্পানি, সেইভাবে জেসাস ক্রাইস্টকেও ভুল পথে প্রভাবিত করা হবে। তাহলে মিটিংয়ের সিদ্ধান্ত ফাইনাল, এজেন্ডা তো ছিল যে অ্যাডাম এবং ইভ তাদেরকে যেভাবে কুপথে প্রভাবিত করা হয়েছিল, প্যারাডাইস লস্ট হয়েছিল যার জন্য, স্বর্গের পতন হয়েছিল যার জন্য, ঠিক সেইভাবেই জেসাসকেও প্রভাবিত করা হবে, জেসাসকে ভুল পথে নিয়ে যাওয়া হবে, মিটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু অতিবুদ্ধা সেটা বুঝতে পারে পরে যে না, অ্যাডাম অ্যান্ড ইভকে, মনুষ্য প্রাণীকে যে পথে, ভুল পথে চালিত করে প্যারাডাইসে লস্ট হয়েছিল, অর্থাৎ প্যারাডাইস লস্ট গল্পে এপিকে, কিন্তু জেসাস ক্রাইস্ট যিনি সন অফ গড, ঈশ্বর পুত্র, তাকে সেইভাবে প্রভাবিত করা যাবে, টেম্পটেড করা যাবে বলে মনে হচ্ছে না। বুঝতে পারছে কে শয়তান। যাই হোক, শয়তান তো ডিসাইডেড করেছিল টু টেম্পট জেসাস ক্রাইস্ট, হেন তেন প্রকারেণ জেসাস ক্রাইস্টকেও ভুল পথে চালিত করা হবে। বেশ ভালো কথা। এবার গড অলমাইটি, সর্বশক্তিমান, দ্য গ্রেট ফাদার, এইসব বুঝতে পারে এবং তাতে ডিসঅ্যাপয়েন্টেড হন না, অর্থাৎ হতাশ হয় না। কারণ গড নিশ্চয়ই জানতেন যে এইভাবে জেসাস ক্রাইস্টকে কোনোভাবে টেম্পটেড করা সম্ভব নয়। অর্থাৎ অ্যাডাম এবং ইভের ক্ষেত্রে গড যেভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, হতাশ হয়েছিল, এবার তার পুত্র জেসাসের ক্ষেত্রে শয়তানের যে ষড়যন্ত্র, সফল হবে না শয়তান, আর গড এইসব বুঝতে পারে, স্বাভাবিক। গড তখন গেব্রিয়াল দেবদূতকে বলছে, অ্যাডাম এবং ইভের মতো জেসাসকে প্রলুব্ধ করার প্রয়াস করা হবে, কিন্তু সে তো সম্ভব হবে না। কাকে বলছে? গড গেব্রিয়ালকে বলছে যে না, এটা তো সম্ভব হবে না। যাই হোক, জেসাস তো এসে গেছে পৃথিবীতে, পাঠিয়ে দেওয়া হয়েছে গড কর্তৃক। জেসাস ওয়ান্ডারিং ইন ডেজার্ট, মরুভূমি অঞ্চলে ঘুরছে, মরুভূমিতে ঘুরছে জেসাস দীর্ঘ 40 days, 40 দিন ঘুরছে জেসাস, ভাবছে, তার চিন্তা করছে, অর্থাৎ মরুভূমিতে পরিভ্রমণ করছে জেসাস। এমন সময় একজন ওল্ড ম্যানের সাথে হঠাৎ করে দেখা, বৃদ্ধ এক ব্যক্তি। ওই বৃদ্ধ ব্যক্তি আর কেউ নয়, ছদ্মবেশী স্বয়ং শয়তান, ছদ্মবেশী শয়তান। দেখা হয়েছে জেসাস ক্রাইস্টের সাথে।
এইবার তো সেটান তার যা কাজ, জেসাসকে বিভিন্নভাবে লোভ লালসা টেম্পটেড করার প্রয়াস করছে। বেশ ভালো কথা, করো। সেটান অর্থাৎ ওই বৃদ্ধ লোক, ছদ্মবেশী বৃদ্ধ সেটানের ছদ্মবেশী, সেটান বলছে পাথরের রুটি তৈরি করতে পারো, পাথরের রুটি তৈরি করতে পারো। এবার জেসাস বলছে মানুষ শুধু রুটির উপর নির্ভর করেই তো বেঁচে থাকে না, শুধু খাবারের উপর নির্ভর করেই তো মানুষ বাঁচে না। মানুষকে গডের দ্বারা যে বাণী বা গডের যে কথা, নির্দেশ, আদেশ, তারও অনেক কিছুর প্রয়োজন রয়েছে। তা সেটানবাবু তো চিন্তা করছে জেসাসের গভীর কথা। যাই হোক, হিউম্যান ফিলিংস ক্যান নট লিভ ব্রেড অ্যালোন, অর্থাৎ হিউম্যান বিইংস, মানুষ প্রাণী, মানুষরা, হিউম্যান বিইংস ক্যান নট লিভ ব্রেড অ্যালোন, শুধু রুটিতে তো আর বেঁচে থাকে না, বাট নিড এভরি ওয়ার্ড অফ স্পিচ অফ গড, ঈশ্বরের বাণী, ঈশ্বরের কথা, নির্দেশ শুনতে হয়। কে বলছে? জেসাস। যাই হোক, সেটারের ফার্স্ট প্ল্যান ব্যর্থ হয়ে গেল, একদম ব্যর্থ হয়ে গেল। জেসাসকে প্রভাবিত করতে পারলো না। সেটান অর্থাৎ এই বৃদ্ধ বুঝতে পারলো যে না, কাজ হচ্ছে না, জেসাস ক্রাইস্টকে এইভাবে চেঞ্জ করা যায় না, টেম্পটেড করা যায় না। এবার সেটান বাবু বলছে, ছদ্মবেশী জেসাসকে বলছে, আমি কি তোমার সাথে থেকে যেতে পারি? তা জেসাস বলছে, তোমার যেখানে যেভাবে ইচ্ছা তুমি থেকে যেতে পারো, সকলের জীবনযাত্রা, চলাফেরা সব কিছু গডের মর্জি, অতএব অসুবিধা কোথায়, থেকে যেতে পারো। এই করে রাত ঘনিয়ে এসেছে, ফার্স্ট প্ল্যান তো গেল। এবার নেক্সট প্ল্যানের বিষয় এলো। কিছু জেলে ফিশারম্যান, তাদেরকে দেখা যায় তারা খুব ক্লান্ত, কাউকে খোঁজ করছে। হ্যাঁ, জেসাসকেই খোঁজ করছে ফিশারম্যান। এদিকে জেসাসের মা মেরি, তিনিও তো ক্লান্ত। ছেলে কোথায়, জেসাস কোথায়? যাই হোক, সেটান ফার্স্ট প্ল্যানে তো ব্যর্থ হলো। তারপর এই সেটান বাবু হেল, নরকে পৌঁছে যায়। অন্য যে সঙ্গী ইভিলস, তাদের সাথে পরামর্শ করে যে ফার্স্ট প্ল্যানে তো শেষ, কাজ হলো না। এবার সেটান কি বলছে, ফার্স্ট প্ল্যান তো মিনিংলেস হয়ে গেল, সেকেন্ড প্ল্যানটা করতে হয়। অর্থাৎ অ্যাডাম এবং ইভের মতো এই জেসাসকে অতি সহজে কিছু করা যাবে তো মনে হচ্ছে না, তবে সেকেন্ড প্ল্যানের চিন্তা তোমরা করো। এবার বেলিয়াল ইভিল সেটানের সহকর্মী, নিউ আইডিয়া দিচ্ছে। কে দিচ্ছে? বেলিয়াল। কি বলছে? জেসাসকে নারীদের লালসা দেওয়া যেতে পারে, জেসাসকে নারীদের লোভ হোক, সেই বিষয়ে লালসা দেওয়া হোক, সেকেন্ড প্ল্যান। সেটা বলছে না 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 না, ইম্পসিবল। নারীদের প্রতি লোভ লালসা জেসাসের উপর কোনো কাজ করবে বলে আমার মনে হয় না। যেমন মহান ব্যক্তিদের উপর নারীদের এইসব লালসা, এগুলো অর্থহীন। কে বলছে? সেটা। যাই হোক, এরপরে দেখা গেল জেসাস একটা ড্রিম দেখছে, স্বপ্ন দেখছে। অ্যাঞ্জেলসরা তাকে খাবার দিচ্ছে, ইভিল অ্যাঞ্জেলসরা কিন্তু খাবার দিচ্ছে। যদিও ইভিল অ্যাঞ্জেলসরা
ভালো এঞ্জেলস হিসাবেই, গুড এঞ্জেলস হিসাবেই এসেছিল ছদ্মবেশে। যাই হোক, এঞ্জেলসরা খাবার দিচ্ছে, এটা স্বপ্নে দেখছে। জেসাসের ঘুম ভেঙে যায়, জেগে উঠে দেখে সাজানো টেবিল রয়েছে, অনেক লোভনীয় খাবার। জেসাস বুঝতে পারে এইসব ওই শয়তানেরই প্ল্যান হবে। স্বাভাবিক, জেসাস তো বুঝবে কোথায় জেসাস সন অফ গড আর কোথায় শয়তান, কুবুদ্ধির মহারাজ। যাই হোক, এবার ছদ্মবেশী শয়তান এসে দেখতে পায় এবং আবার জেসাস ক্রাইস্টকে বলছে, মানে পরিস্থিতিটা দেখতে পায়, খাবার দাবার ইত্যাদি, টেবিল সাজানো এইসব। হেড ইভিল হলো শয়তান। এবার শয়তান এসে অর্থ প্রদান করতে চায় জেসাসকে, বুঝো। আর জেসাসের তো এই কোনো বিষয়েই লালসা নেই। জেসাস আপন মনে পাহাড়ের দিকে চলে যায়। এবারও শয়তান গেল, ফেলিওর। এবার শয়তান জেসাসকে পাওয়ারফুল হওয়ার পরামর্শ দেয়, পলিটিক্যাল হিসেবেও পাওয়ারফুল করতে চায়, রোম সিটি দেখায়, তার মালিক হবে জেসাস, এইসব বিভিন্ন কথা বলে। কিন্তু জেসাসের তো এই বিষয়ে কোনো এক উত্তর না। তারপর জেসাস ঘুমিয়ে পড়েন। এবার শয়তান আবার একটা স্বপ্নের ব্যাপার নিয়ে এলো। স্বপ্নের মধ্যে করাপ্টেড করতে চায়, টেম্পটেড করতে চায় জেসাসকে। ভয়ানক স্বপ্ন দেখায়, ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর ঝড় এসেছে ইত্যাদি, ন্যাচারাল ক্যালামিটি। কিন্তু জেসাস নীরবে ঘুমিয়েই থাকে সারা রাত, কিছুই কোনো সাড়া দেন না। সেটা এবার রেগে যায়, রিভেঞ্জ নেবে না, ফেইলিওর। কারণ সেটান তার সহকর্মীদের কাছে কি করে মুখ দেখাবে, কোনোভাবেই কাজ হচ্ছে না। সন অফ গড জেসাসকে কোনোভাবে প্রভাবিত করা যাচ্ছে না ইত্যাদি। জেরুজালেমে নিয়ে যেতে চায় কে? শয়তান। মাউন্টেন থেকে ফেলে দেবে পরিকল্পনা করছে, জেসাসকে কোনোভাবে জেরুজালেমে নিয়ে যাব, ওখানে পর্বত আছে, ওখান থেকে ফেলে দেব। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য না কি বলবো, সেটা নিজেই মাউন্টেন থেকে পড়ে যায়। গেল, সেটান গেল। এবার গডস এঞ্জেলসরা, গুড এঞ্জেলসরা আসে। যেহেতু ভিক্টরি হয়েছে, জয় হয়েছে, তাই ভিক্টরি সং গায়, জয় গীত গায়, জেসাসকে খেতে দেয়, মাদার মেরির কাছে রেখে আসে। মাদার মেরির কাছে রেখে আসে, পয়েন্টেড। তাহলে প্যারাডাইস রিগেইনড, কাজ হলো না, সেটান ফেলিওর। জেসাস ক্রাইস্টকে চেঞ্জ করা যায় না, কিন্তু জেসাস ক্রাইস্টকে মাদার মেরির কাছে রেখে আসে। তাহলে প্যারাডাইস রিগেইন, এই স্বর্গ লাভ, স্বর্গটা কি মায়ের কাছে? মায়ের কাছে কি স্বর্গ রয়েছে? বন্ধুরা, তোমরা এই চিন্তা করবে। এইভাবেই প্যারাডাইস রিগেইন শেষ হয়েছে। তাহলে প্যারাডাইস রিগেইন ইজ কল্ড এ ব্রিফ এপিক ইন 4 বুকস। প্যারাডাইস রিগেইনকে বলা হয় এ ব্রিফ এপিক, সংক্ষিপ্ত মহাকাব্য, ইন 4 বুকস। গেল। এই প্যারাডাইস রিগেইন যখন পাবলিশ করা হয়, তার সাথে অর্থাৎ 2 ওয়ার্কস, 2টা কাজ একসঙ্গে হয়। প্যারাডাইস রিগেইনড নম্বর 1 অ্যান্ড নম্বর 2 স্যামসন অ্যাগনস্টিস পাবলিশড হয়। স্যামসন অ্যাগনস্টিস একটা ড্রামাটিক পোয়েম, অর্থাৎ স্টেজ পারফরমেন্সের জন্য নয়, শুধু পাঠকদের পড়ার জন্য
এই স্যামসন অ্যাগনাইস্টিস, দুটো বই অর্থাৎ প্যারাডাইস রিগেন্ট অ্যান্ড স্যামসন অ্যাগনাইস্টিস একসঙ্গে প্রকাশিত হয়েছিল। যাই হোক, এই যে প্যারাডাইস রিগেন্টকে যে এ ব্রিফ এপিক বলেছেন ক্রিটিক বারবারা জোসেফাইন লোয়াস্কি, তিনিই বলেছেন যে মিল্টনস এই রাইটিং প্যারাডাইস রিগেন্ট একটা ব্রিফ এপিক। আর তিনি এই বারবারা জোসেফাইন লোয়াস্কি তিনি ছিলেন আমেরিকান একাডেমিক। যাই হোক, এই প্যারাডাইস রিগেন্টের মধ্যে 2065 লাইন ছিল, আর প্যারাডাইস লস্টে 10,565 লাইন ছিল। তাহলে জেসাস ক্রাইস্ট সন অফ গড হু সেভস ম্যান, কেন আবির্ভাব হয়েছিল জেসাস ক্রাইস্ট? মানুষকে বাঁচানোর জন্য, ফ্রম দেয়ার সিনস, মানুষের যে পাপ থেকে বাঁচানোর জন্য জেসাস ক্রাইস্ট আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি স্যাক্রিফাইজিং হিমসেলফ, নিজের আত্মত্যাগ করেছেন অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান বিলিফ, এমনটাই ভাবা হয়। যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের আজকের যে আলোচনা, প্যারাডাইস রিগেইন্ড, গ্রেট পোয়েম রিটেন বাই জন মিল্টন, পাবলিশড হয়েছিল 1671। আর তার বন্ধু ডক্টর টমাস এলুড তার অনুরোধে এই প্যারাডাইস রিগেইন্ড তিনি লিখেছিলেন। সোর্স ছিল গসপাল অফ সেন্ট লিউইকের থেকে, ফার্স্ট ভার্সন অফ দ্য 4th চ্যাপ্টার। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্যারাডাইস রিগেইন্ড, পুনরায় স্বর্গলাভ, অর্থাৎ যেন প্যারাডাইস লস্টের বিপরীত। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।